আলাইকুম। আচ্ছা, আমি আর দেরি করি নাই। এবার। ঠিক আছে? ওকে। সবাই ভালো আছেন? ওকে। সো আমি আর এবার দেরি করি নাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? আচ্ছা। সো এর আগে আমরা একটা বিজ্ঞানের ক্লাস করছি। সো বিজ্ঞানের ক্লাসে আমার ইন্ট্রোডাকশন দিতে আমি ভুলে গেছিলাম। যেহেতু একটু লেট হয়ে গেছিল। অ্যাপোলোজাইজ। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি পড়াশোনা করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি টেনমিড স্কুলে সায়েন্স এবং আইসিটি এই দুটা সাবজেক্ট পড়াই। ঠিক আছে? আমি একটু আগে আপনাদের একটা সায়েন্সের ডেমো ক্লাস নিয়েছি এবং এখন আমি আপনাদের একটা আইসিটি ডেমো ক্লাস নিব। সো আমরা দেখি যে আমি আসলে কোনটা বেশি ভালো পড়াইতে পারি, হ্যাঁ, আইসিটি নাকি সায়েন্স। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কে কে একটু আগে যে সায়েন্স ক্লাসটা ছিল ওইটাতে ছিলেন? হ্যাঁ, আপনারা তো অনেক ধৈর্য, মাশাআল্লাহ। পরপর দুইটা ক্লাস আপনারা করতেছেন। ওকে। সো আইসিটি তো সায়েন্সের মতো আমরা প্রথম অধ্যায় পড়বো, ঠিক আছে? আইসিটি তো সায়েন্সের মতো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, যেহেতু আমাদের ডেমো ক্লাস। সো আমরা আসলে প্রথম অধ্যায়টাই আজকে পড়বো, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। ঠিক আছে? ওকে। সো চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, আপনারা আমাকে একটা জিনিস বলেন, আপনারা যে আমার সাথে ক্লাস করতে পারছেন, এটা কেন সম্ভব হচ্ছে বলেন তো? এটা সম্ভব হচ্ছে এই তথ্য প্রযুক্তির জন্য না? এই যদি ধরেন পৃথিবীতে যদি কমিউনিকেশন এই জিনিসগুলো না থাকতো, তাহলে কি আমি আপনি আজকে একসাথে বসে ক্লাস করতে পারতাম? দ্য অ্যান্সার ইজ নো। আমরা কিন্তু আসলে একসাথে বসে ক্লাস করতে পারতাম না, তাই না? তাহলে আমরা যে একসাথে বসে ক্লাসটা করতে পারতেছি, এর একমাত্র কারণ কি বলেন? এর অন্যতম কারণ বা একমাত্র কারণ হচ্ছে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটার জন্যই কিন্তু আসলে আমরা একসাথে বসে আজকে ক্লাসটা করতে পারতেছি। তো এর গুরুত্ব ডেফিনেটলি আমাদের জানাটা কি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা জানার চেষ্টা করব। ওকে। তো আজকে অনেকে এমন হয়তো এখানে আছেন যারা হচ্ছে হয়তোবা গত সায়েন্স ক্লাসটাতে ছিলেন না। তো তাদের জন্য আমি আবার একটু বলে দিচ্ছি যে আমাদের কিন্তু অনলাইন ব্যাচে এই মান্থে এরকম করে পুরা ম্যাথের চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা যারা অনলাইন ব্যাচে ভর্তি হননি তারা কিন্তু এই জিনিসগুলোকে মিস করে ফেলবেন। ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই চাইলে ভর্তি হয়ে যেতে পারেন যদি আজকে আপনাদের আমার কাছে ভালো লাগে। এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীতে বলতেছি। চলেন আমরা একটু মাস্টার বুক চিনেন, রাইট? আপনারা সো আপনারা যখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবেন, আপনাদের জন্য আমাদের এরকম মাস্টার বুক থাকবে। ঠিক আছে? সো আমরা এই মাস্টার বুকগুলো আপনাদেরকে পার্সেল করে আপনাদের বাসায় একদম ঠিকানাতে পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরকম এরকম মাস্টার বুক থাকবে, এগুলোকে আমরা আপনাদের বাসার ঠিকানায় পাঠিয়ে দিব। এই যে বাংলার মাস্টার বুক, তারপরে ইংলিশের মাস্টার বুক থাকবে। ঠিক আছে? তারপরে আপনার ম্যাথের জন্য আলাদা মাস্টার বুক থাকবে। এরকম প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা মাস্টার বুক আছে। এই মাস্টার বুক গুলা আপনারা যখন ভর্তি হবেন তখন আপনারা পেয়ে যাবেন। শুধু তিনটা না, আরো দুইটা আছে। একটা হচ্ছে কি আপনার আইসিটি, প্লাস হচ্ছে কি আপনার বিজিএস, আর একটা হচ্ছে আপনার সায়েন্সের জন্য। ঠিক আছে? ওকে। সো এরকম টোটাল 5টা মাস্টার বুক আপনাদের বাসায় চলে যাবে এবং এখানে সমস্ত টপিক ইন ডিটেলসে ব্যাখ্যা করা আছে। আপনাদের যত মানে এক একটা বই আসলে এক একটা জিনিস, যেমন ধরেন বাংলা বই ব্যাকরণের বিশ্লেষণ দেওয়া আছে, হ্যাঁ। আবার ধরেন ইংলিশ বই উদাহরণ সহ গ্রামার ব্যাখ্যা করা আছে। আবার ধরেন ম্যাথ বইয়ে অনুশীলনী নমুনা প্রশ্ন ব্যাখ্যা করা আছে। তো এইভাবে আসলে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আছে প্রতিটা মাস্টার বুকে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমরা অনেক যত্ন নিয়ে আসলে আপনাদের জন্য মাস্টার বুক গুলো বানিয়েছি। ঠিক আছে? তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সো চলেন আমরা তারপর একটু আগে যাই, এবং এটা তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা যদি ভর্তি হতে চান জাস্ট কিচ্ছু করা লাগবে না, একটা কল দিবেন জাস্ট 16910 এই নম্বরে। ঠিক আছে? যে কোনো সময় আপনারা ক্লাসটা শেষ করার পরে জাস্ট একটা কল দিবেন, দ্যাটস ইট। তাহলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। তো চলেন আমরা শুরু করে দিই। প্রথম পাঠে আমাদের একটা গল্প আছে, তাই না?
আচ্ছা, তো গল্পটি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির গুরুত্বকে তুলে ধরেছে, যেখানে বিভিন্ন ঘটনা বলে। তো আচ্ছা, তো এটা আসলে আমরা গল্পের যে আমাদের বইয়ের সাথে আসলে একটু সামঞ্জস্যপূর্ণ বইটা, স্লাইডটা। তো আপনাদের সবার কাছে আসলে বই আছে? সবার কাছে কি বই আছে? সবার কাছে কি আইসিটি বইটা আছে? আমাদের যে আইসিটি বইটা আছে, এই বইটা কি সবার কাছে আছে? আচ্ছা, তো আমাদের আইসিটি বইয়ে কিন্তু কিছু গল্প আছে, তাই না? টাকা নয় ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আপনি কি টাকা দিবেন? আচ্ছা, ধরেন আপনি কি আপনার স্কুলে যে বলেন যে আমি আপনার স্কুলে পড়বো এই জন্য আপনি আমাকে টাকা দেন? না তো। তো আমিও তো একটা স্কুলেই কাজ করি। মানে আপনি যদি আমাকে এসে কথা বলেন যে ভাই আমি অনলাইন ব্যাচে ভর্তি হইতে যাই, আপনি কি টাকা দিবেন? এটা কি সম্ভব? হ্যাঁ, তো সম্ভব না ভাইয়া। টাকা নাই ভাইয়া। আচ্ছা, আপনার টাকা থাকা লাগবে না, আপনি তো আব্বুকে বললেন তাইলেই হবে। আচ্ছা, যেহেতু আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, ডাটা দিয়ে আপনি ক্লাস করতেছেন, আপনি এতটা গরিব না, সো চিল। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা এই টপিকটা নিয়ে, যেটার আসলে কোনো লাভ নাই যেটা নিয়ে আলোচনা করে, সেটা নিয়ে আসলে কথাবার্তা না বলাটাই ভালো। তীর্থ রংপুর থেকে ক্লাস করছেন, থ্যাংক ইউ সো মাচ তীর্থ। ওকে, সবার কাছে আইসিটি বইটা আছে, রাইট? ইয়াস। আমাদের আইসিটি বইয়ের শুরুতে আসলে কিছু গল্প ছিল। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সেই গল্পের মূল ভাবগুলোকে একটু, এটা কি ক্লাস 8 এর ক্লাস? না, এটা কোন ক্লাসের ক্লাস তাইলে? 6 এর? বৃত্তির ব্যাচ নাই? আচ্ছা, সো বৃত্তির ব্যাচ আছে, মানে ধরেন আমাদের যে অনলাইন ব্যাচটা, যখন আপনাদের বৃত্তি পরীক্ষা হবে তখন বার্ষিক পরীক্ষার পরে এই ব্যাচটাই আসলে আমাদের বৃত্তির ব্যাচে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন আসলে আমরা বার্ষিক পরীক্ষার পর আপনাদের বৃত্তির ক্লাস নিব আলাদা করে, ঠিক আছে? তার আগে সারা বছর তো আসলে আমাদের মেইন বইটা কে কি করতে হবে, মেইন বইটাকে ভালো মতো পড়তে হবে, তাই না? তো মেইন বইটাকে ভালো মতো পড়ার জন্য কিন্তু আসলে আমাদেরকে অনলাইন ব্যাচটা, ঠিক আছে? স্কুল থেকে আইসিটি বই দেয় নাই? আচ্ছা, সমস্যা নেই। এতটুকু জানলেই হবে যে আমাদের আইসিটি বই আসলে শুরুতে কিছু গল্প ছিল। সো স্বাভাবিকভাবে গল্প আমি আপনাদেরকে পড়াবো না, কিন্তু গল্পের মাধ্যমে আসলে কি ছিল মূল ভাবটা সেটা আসলে এখানে সুন্দরভাবে লেখা আছে। গল্পের মাধ্যমে বোঝানো হয়েছিল কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে বিপুল পরিবর্তন এনেছে। নীলিমার পরিবার এই প্রযুক্তি সুবিধা গ্রহণ করে নানা কাজে সহায়তা পায়। তো বেসিক্যালি নীলিমার একটা পরিবারের কথা বলা ছিল আর কি, ঠিক আছে? তারপরে আসলে আহ হুমায়ুনের পরিবার নিয়ে আরেকটা গল্প ছিল, যে মোবাইল ব্যাংকিং এর কি কি সুবিধা, অনলাইনে আবেদন প্রক্রিয়া। তো একটা অনেক বড় গল্প ছিল, সেই গল্পের মাধ্যমে আসলে একটা পরিবারের কথা তুলে ধরা হয়েছিল। তো সেই গল্পটা আমরা পড়তেছি না, গল্পটা যেহেতু বইয়ে আছে, রিডিং করে নিতে পারবেন আপনারা। বাট আমরা গল্পের যে বিভিন্ন দিক ছিল তথ্য প্রযুক্তির, সেই জিনিসগুলোকে একটু সুন্দর মতো নোট করে নিয়ে আসছি। যে দেখেন, হুমায়ুনের বাবা মধ্যপ্রাচ্য থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজে টাকা পাঠাতে পেরেছিলেন, এর ফলে পরিবারের জন্য দ্রুত বাজার করা সম্ভব হয়েছিল। সো একটা গল্প ছিল যেখানে হুমায়ুন ছিল, তার আসলে বাজার করার অনেক বেশি দরকার ছিল, খুবই দ্রুত, এবং সে কারণে যে কাজটা করা হয়েছে, তার বাবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসলে সহজে টাকা পাঠাতে পারছিলেন। আমরা সবাই কম বেশি এই প্রযুক্তিটার সাথে আসলে পরিচিত। তার কারণ হচ্ছে কি জানেন, যখনই আকাশে এই জিনিসটা উঠে, এটা কি চাঁদ, রাইট? তো যখনই আকাশে চাঁদ উঠে তখন আমরা কি বলি? চাঁদ উঠেছে আকাশে, সালামি দিন বিকাশে, নাকি? তো যখনই আকাশে আসলে এই জিনিসটা উঠে তখনই আমরা কিন্তু এই জিনিসটা বলি যে চাঁদ উঠেছে আকাশে, সালামি দিন বিকাশে, রাইট? আমরা সারা বছর এই জিনিস সবসময় করি, প্রতি বছর যখন ঈদের চাঁদ উঠে। সেই যে বিকাশ, এটা কি? এটা একটা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? এই যে বিকাশের কথা আমরা বললাম, এই বিকাশটা আসলে কি? এই বিকাশটা আসলে মোবাইল ব্যাংকিং, যেখানে আসলে মোবাইলের মাধ্যমে, সবাই একটু ক্লাসে মনোযোগ দেই, ভাইয়া কি কথা বলছে সেই কথাগুলো একটু শুনি, ঠিক আছে? আচ্ছা, এই যে মোবাইলের মাধ্যমে, ওকে, এই যে মোবাইলের মাধ্যমে আমরা টাকা পাঠাতে পারি, এটাকে আসলে কি বলে? এই বিকাশ, রকেট, নগদ, এই সবগুলোকে আসলে বলে মোবাইল ব্যাংকিং। মোবাইলের মাধ্যমে টাকা আদান প্রদান করার যে প্রসেসটা, সেটা।
আচ্ছা ভাইয়া, ডিসকাউন্টে তো ভর্তি দেওয়া যাচ্ছে না, আপনার নাম বলছি তাও। ওকে ঠিক আছে, আমি দেখতেছি জিনিসটা, ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া ডিসকাউন্ট দিচ্ছে না, হাই হাই। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখছি, কোনো সমস্যা নেই। একটা সেকেন্ড আমাকে সময় দেন। আহ ইনশাআল্লাহ এটার আপডেট আপনাদেরকে জানানো হবে। ডিসকাউন্ট কেন দিবে না, দিবে দিবে। ঠিক আছে, পোল দিব, সমস্যা নেই বাবা, দাঁড়ান। ওকে, নো টেনশন, সমস্যা নেই, আপনারা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপরে অনলাইন আবেদন প্রক্রিয়া। সো আমাদের এখন বর্তমানে আমরা যেই জায়গাটাতে আসলে ভর্তি হইতে চাই, ধরেন আপনি যে কোনো একটা স্কুলে ভর্তি হইতে চান, আপনি কলেজে ভর্তি হইতে চান, সব জায়গাতে কিন্তু আবেদন প্রক্রিয়া এখন কি হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া কিন্তু এখন হয়ে গেছে অনলাইনে, তাই না? তো বিসিএস পরীক্ষার কথা আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম বিসিএস পরীক্ষা, তাই না? তো এই বিসিএস পরীক্ষায় আবেদন নিয়ে জিরো হয়ে গেছিল। আচ্ছা, বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য আসলে অনেকে চিন্তিত থাকে, দাদাকে হুমায়ুন আশ্বস্ত করেন যে বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে সে আবেদন সম্পন্ন করতে পারবে। আগে এই ধরনের কাজ করতে কুড়িগ্রাম শহরে যেতে হতো, যা এখন সহজে হয়েছে। তো বেসিক্যালি এখানে বিসিএস পরীক্ষার একটা ঘটনার কথা বলা হয়েছিল, যেখানে আসলে হুমায়ুনের যে কাজ, মানে হুমায়ুন আসলে বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছিল। এই বিসিএস পরীক্ষা দিতে চাওয়ার জন্য তার আসলে কি করতে হতো, কুড়িগ্রাম শহরে, মানে সে যেখানে আছে সেইখান থেকে অনেক দূরে আসলে একটা জায়গাতে যাওয়া লাগতো। এবং এই যে দূরে একটা জায়গাতে আসলে যাওয়া লাগতো, সেটা আসলে যাওয়া লাগছে না কেন? কারণ অনলাইনে আসলে সে সবকিছু করতে পারতেছে। তারপরে অনলাইনে পরীক্ষার মাধ্যমে ফলাফল জানা যায়। আচ্ছা, আপনারা আপনাদের স্কুলে যে রেজাল্ট হয় এটা কিভাবে জানেন? পরীক্ষার মাধ্যমে কি জানা যায়, মানে অনলাইনে কি জানা যায়? আপনারা তো এইটে পড়েন, এইটার বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অনলাইনে জানা যাবে, ঠিক আছে। বা জেএসসি পরীক্ষা যখন হবে বা এসএসসি পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা, তারপরে আপনার এইচএসসি পরীক্ষা, বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা, এই পরীক্ষাগুলার রেজাল্ট কিসের মাধ্যমে জানি এখন আমরা? অনলাইনে এসএমএস এর মাধ্যমে জানতে পারি, বা সরাসরি ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা দেখতে পারি। তো সেটাই বলছে যে নীলিমার কথা বলা হয়েছে গল্পে। নীলিমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে জানা সম্ভব হয়েছে, তাই শহরে গিয়ে ফলাফল সংগ্রহ করার প্রয়োজন হয় নাই। অনলাইনে টিকিটিং ব্যবস্থা, আপনাদের মধ্যে কে কে আছেন বলুন তো যে অনলাইনে বাস, ট্রেন অথবা বিমানের টিকিট কাটছি? অ্যান্সার দেন না কেন? জি তামজিদ, কি প্রশ্ন করেছেন ভাইয়া, একটু বলেন আরেকবার। তামজিদ, আপনি প্রশ্নটা একটু রিপিট করেন কষ্ট করে, আমি যেহেতু এদিকে পড়াচ্ছিলাম আমি প্রশ্ন দেখে খেয়াল করতে পারিনি। আমাদের মধ্যে কে কে আছে যারা আমরা অনলাইনে টিকিট কাটছি একদিনও হলো? কেউ আছি? আমরা কিন্তু চাইলে এখন বাস বলেন, ট্রেন বলেন, যে কোনো কিছুর টিকিট, ঠিক আছে, যে কোনো কিছুর টিকিট আমরা কিন্তু চাইলে অনলাইনে কাটতে পারি, ঠিক আছে। আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারি, খুব ইজি। যেমন ধরেন আমরা জাস্ট অনলাইনে চলে যাব গুগলে, ঠিক আছে, আপনি জাস্ট গুগলে চলে যাবেন, যে ধরেন আপনি সাপোজ ঢাকা টু নেপাল যাইতে যাবেন, ঢাকা টু নেপাল, রাইট? সো ঢাকা টু নেপাল ফ্লাইট, আমি ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, trip.com, flightfare.com, ঠিক আছে, গোজায়ান। সাপোজ আমি গোজায়ানে ঢুকে গেছি, এখন গোজায়ানে ঢুকে আমি কি করব, ঢাকা কাঠমান্ডু এয়ারপোর্ট অলরেডি আছে, জাস্ট আমি সার্চ দিব, ঠিক আছে। কিভাবে টিকিট কাটতে হয় দেখেন, জাস্ট আপনি কাঠমান্ডুতে যাবেন, সার্চ দিলেন, ঠিক আছে, সার্চ দিলে আপনার কাছে সমস্ত অ্যাভেলেবেল টিকিট চলে আসবে, যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, সরি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আপনার হচ্ছে গিয়ে কত, 31,000 টাকা,
এন্ড দেন আরেকটা আছে 34,000। হ্যাঁ, এরকম করে আপনার কাছে সবগুলো কিন্তু অলরেডি চলে আসবে, চিপেস্ট আপনাকে দেখাবে। দেন আপনি জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? ঠিক আছে, দেন আপনি সিলেক্ট স্টার্ট করে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে যে এখান থেকে আপনি জাস্ট এখন পে করে দিলে কি হবে, আপনার টিকিটটা কিন্তু কাটা হয়ে গেল। এটার জন্য কি আপনাকে বাংলাদেশ বিমানের অফিসে যাওয়া লাগলো? যাওয়া লাগবে না, ঠিক আছে? এই যে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যেমন বিকাশ আছে, ইউনিয়ন পে আছে, মাস্টার কার্ড, এমএক্স, ভিসা, নগদ, উপায়, ট্যাপ ট্যাপ পে। আপনি যে কোনো ভাবে আসলে এই পেমেন্টটা করতে পারবেন, খুব ইজি না? আপনি ঘরে বসে কি করতে পারতেছেন, ঘরে বসে এই যে কোনো এই সবগুলো কি, এগুলো আসলে এই যে এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। যেমন বিকাশ, এই যে বিকাশ, এটা হচ্ছে গিয়ে একটা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? এটা একটা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? উপায়, এটা একটা মোবাইল ব্যাংকিং। নগদ, এটা একটা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? ডিডিবিএল, এটা ডিবিবিএল, এটা একটা মোবাইল ব্যাংকিং। টাকা পে, এটা প্রবলেম একটা মোবাইল ব্যাংকিং, এটা আর একটা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? আর এগুলো হচ্ছে বিভিন্ন কার্ড, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যাংকের কার্ড, কার্ড থেকে সরাসরি পেমেন্ট করা যায়, ঠিক আছে? আর এই সবগুলো কি ছিল, মোবাইল ব্যাংকিং। সো আপনি এখন চাইলে যে কোনো জায়গা থেকে কি করতে পারবেন, খুব ইজিলি এরকম মোবাইল জায়গা থেকে কি করতে পারবেন, আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন, সেটা বিমানের হোক। আপনি যখন বিমানে যাবেন না, আপনার তো বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটতে চান, সেটাও কাটতে পারবেন। বিডি রেলওয়ে টিকিট বা বিডি রেল টিকিট, বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং, রাইট? সো এই ওয়েবসাইটে যে এবার আপনি কোথা থেকে কোথায় যাবেন, ধরেন আপনি ঢাকা থেকে যাবেন, রাইট? সো ঢাকা, এন্ড দেন আপনি ধরেন যাবেন হচ্ছে যশোর, এন্ড দেন আপনি ধরেন আপনি যশোর যাবেন, এন্ড দেন ইউ উইল পিক এ ডেট, লাইক আপনি 11 তারিখ যাবেন, এন্ড দেন আপনি ট্রাভেল ক্লাস সিলেক্ট করতে পারেন যে আমি এই ক্লাসে যাব, এন্ড দেন ইউ সার্চ দ্য ট্রেন, রাইট? এন্ড দেন আপনি এখানে হচ্ছে লগ ইন করে আপনি হচ্ছে আগে কি করতে পারবেন, ইজিলি ট্রেনের টিকিটটা কাটতে পারবেন, ঠিক আছে? সেইভাবে আসলে আমরা কিন্তু এই যে বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং, সেইভাবে আমরা কিন্তু চাইলে ইজিলি রেলের টিকিটও কাটতে পারি। আগে দেখা যেত যে ঈদের আগে ঘন্টার পর ঘন্টা মানুষজন লাইনে দাঁড়ায় থাকতো, বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে সফটওয়্যার গুলো আসছে, এর ফলে কিন্তু মানুষের এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা, সেই জিনিসগুলো কিন্তু আর লাগতেছে না, আপনাদের সময় বাঁচতেছে, তাই না? সো অনেক ভাবে আসলে তথ্য প্রযুক্তি আমাদেরকে সাহায্য করতেছে। তো সেই জিনিসটা আসলে এখানে বলা হচ্ছে যে অনলাইন টিকিটিং বিক্রির ব্যবস্থা হচ্ছে, শ্রমের, তারপরে পরিবারের সাথে তথ্য প্রযুক্তির অভিজ্ঞতা ভাগাভাগি। সো আমরা আসলে অনেকগুলো জিনিস দেখলাম যে আসলে কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমাদের জীবনে ব্যবহার করে আমাদের জীবনে কি করতে পারতেছি, অনেক কাজকে অনেক সহজ করতে পারতেছি, রাইট? আর উই ক্লিয়ার? প্রথমে আমরা দেখলাম মোবাইল ব্যাংকিং এর কথা, রাইট? সো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা কি করতে পারতেছি, মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা খুব ইজিলি তথ্য প্রযুক্তিকে মানে আমাদের জীবনকে সহজ করতে পারতেছি। তারপরে অনলাইনে বিভিন্ন জায়গাতে আবেদন করতে পারতেছি। তারপরে আমরা দেখলাম অনলাইনে পরীক্ষার ফলাফল এখন আমরা খুব ইজিলি জানতে পারতেছি। তারপরে দেখলাম অনলাইনে টিকিটিং বিক্রি ব্যবস্থা আমাদের জন্য অনেক কি করতেছে, আমাদের সময় বাঁচাচ্ছে, আমাদের অনেক জন্য সব কাজকে অনেক ইজি করতেছে। এবং 5 নম্বরে আমরা ফাইনালি কি দেখলাম, যে আমাদের তো পরিবারের সাথে আসলে আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, আমরা এই জিনিসগুলোকে আসলে ভাগাভাগি করে নিতে পারি, যে এই সবকিছুকে আমরা ইজি করতে পারি আমাদের পরিবারের মধ্যে সম্পর্কটাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে আইসিটি কিভাবে কর্মসংস্থান তৈরি করছে, ঠিক আছে? আমরা আসলে এবার দেখার চেষ্টা করব যে আইসিটি আসলে কিভাবে কর্মসংস্থান। স্যার, বৃত্তি পরীক্ষার কোর্সের জন্য আলাদা করে কত টাকা দেওয়া লাগবে? বৃত্তি পরীক্ষার কোর্সের জন্য আলাদা করে কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন, তখন আপনি যদি সারা বছরের কোর্স কিনেন, তখন বৃত্তি পরীক্ষাটা ওটার সাথে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? বৃত্তি পরীক্ষাটা এটার সাথে ইনক্লুডেড থাকবে, ওকে? আচ্ছা, আইসিটি কিভাবে কর্মসংস্থান তৈরি করছে এবং বিভিন্ন কাজে মানুষের ভূমিকাকে সহজ করছে তা বুঝতে সহায়তা করে। নতুন কর্মের সুযোগ ও স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে আমরা অনেক পরিশ্রমী ব্যক্তি উপকৃত হচ্ছে। তো এখন আমরা দেখবো যে আইসিটি আসলে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতেছে। কর্মসংস্থান মানে কি বলেন তো? কেউ আমাকে বলতে পারবেন কর্মসংস্থান মানে কি? নতুন কাজ, তাই না? বা কাজ। ধরেন আমি যে আপনাদেরকে পড়াচ্ছি,
এটা কি আমার কর্ম, ঠিক না? এটা হচ্ছে আমার একটা কর্ম। ধরেন কেউ রিক্সা চালায়, এটা কি তার কর্ম। কেউ হয়তো বা পুলিশ, এটা কি তার কর্ম। কেউ হয়তো বা ডক্টর, এটা তার কর্ম। তো সমাজে আমাদের প্রতিটা মানুষেরই আসলে কি আছে, প্রতিটা মানুষেরই কি আমাদের কর্ম আছে, এবং আমাদের বেঁচে থাকার জন্য এই কর্মগুলা কি অনেক গুরুত্বপূর্ণ না? তো যখন আইসিটি আসলো তখন কিন্তু নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। যেমন দেখেন আইসিটির বিকাশে বহু নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। যেমন মোবাইল ফোন কোম্পানিগুলোতে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি হচ্ছে। আচ্ছা আপনারা আমাকে সবাই বলেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে, রাইট? আমাদের সবার কাছে একটা মোবাইল ফোন আছে। আপনাদের কার কার কাছে মোবাইল নাই হাত তুলেন। হ্যাঁ, আমাদের সবার কাছে আসলে একটা মোবাইল আছে। তো যখন এই মোবাইলটা বাজারে আসছে বা মানুষজন ব্যবহার করা শুরু করছে, তখন স্বাভাবিকভাবে মোবাইল বানাইতে হচ্ছে। বানানোর জন্য কি করা লাগছে? বানানোর জন্য বড় একটা ফ্যাক্টরি দেওয়া লাগছে। এখন একটা ফ্যাক্টরি দিলে হবে? ফ্যাক্টরিতে অনেকগুলা লোকের নতুন চাকরি হয়েছে না? অনেকগুলা মানুষের কিন্তু নতুন করে চাকরি হয়েছে। এখন ইমাজিন করেন, ধরেন কোনো কারণে মোবাইল ফোন বাজারে নাই, ঠিক আছে? ধরেন কোনো কারণে মোবাইল ফোন বাজারে নাই, ঠিক আছে? ধরেন কোনো কারণে মোবাইল ফোন বাজারে নাই, অনেকগুলো মানুষের কি হয়েছে, চাকরি হয়েছে, রাইট? ওকে, সো দেখলাম আমরা যে অনেকগুলো মানুষের আসলে এই মোবাইল ফোনের মাধ্যমে কি হয়েছে, চাকরি হয়েছে, রাইট? এখন ধরেন একটা ফ্যাক্টরি দিলে তো হবে না, ফ্যাক্টরি ধরেন অনেকগুলো মানুষকে আমাদেরকে চাকরি দিতে হবে। এখন যদি কোনো কারণে বাজারে ধরেন মোবাইল ফোন নাই, সাপোজ বাজারে এই মোবাইল ফোনটা এক্সিস্ট করে না, ঠিক আছে, কাটিয়ে দিলাম আমরা, তাহলে কি এই ফ্যাক্টরিতে এতগুলো লোকের যে কাজ হচ্ছে বা তারা যে কর্মসংস্থান করতেছে সেটার কোনো লাভ থাকতো বা সেটা থাকতো? থাকতো না। ধরেন আমাদের এখন বাজারে যত মার্কেট আছে সব মার্কেটে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 1/3 দোকান মোবাইলের, তাই না? অ্যাটলিস্ট 1/3 দোকান মোবাইলের দোকান। বাট ইমাজিন করেন এই দোকানগুলো আসলে বাজারে কোনো মোবাইল নাই, কোনো মোবাইলের দোকান থাকতো? অ্যান্সার ইজ নো, কোনো মোবাইলের কিন্তু দোকান থাকতো না। তাহলে যে মোবাইল রিলেটেড যত ব্যবসা আছে, অনেকে দেখবেন যে মাঝে মাঝে স্ক্রিন প্রোটেক্টরের ব্যবসা করে, রাইট? আবার ধরেন অনেকে হচ্ছে গিয়ে মোবাইলের ব্যাক কভারের ব্যবসা করে, অনেকে মোবাইলের ফ্রন্ট কভারের ব্যবসা করে, অনেকে মোবাইল ঠিক করে। এখন যদি মোবাইলই না থাকে তাহলে এই কোনো ব্যবসা কি ঠিক থাকতো? আপনারা দেখছেন না আমাদের সবার এলাকাতে কম বেশি একটা দুটো মোবাইল মার্কেট আছে না, যেখানে মোবাইলের সমস্ত কিছু পাওয়া যায়। ইমাজিন বাজারে মোবাইল নাই, মানুষজন মোবাইল ব্যবহার করতে পারে না, তাহলে কখনো ওই মার্কেটটা এক্সিস্ট করতো? ওই মার্কেটে যতগুলো দোকান আছে সেগুলো এক্সিস্ট করতো? ওই দোকানে যতগুলো লোক কাজ করে তাদের কাজ থাকতো? ডেফিনেটলি থাকতো না। এবং এই কাজগুলো তৈরি হয়েছে যখন আসলে মোবাইল ফোন তৈরি হয়েছে, ঠিক আছে? তারপরে মোবাইল ফোনের রক্ষণাবেক্ষণ, বিক্রয়োত্ত সেবায় অনেক কর্মী চাহিদা সৃষ্টি হয়েছে। এখন রক্ষণাবেক্ষণ তো আমরা বুঝি টেক কেয়ার করা, বিক্রয় করা মানে এটাও বুঝি। বিক্রয়োত্তর মানে কি? বিক্রির পরে যে সেবাটা দেওয়া হয়, আফটার সেল সার্ভিস। আমাদের সবারই কি বিভিন্ন কোম্পানির আফটার সেল সার্ভিস নিয়ে অনেক কিন্তু কমপ্লেইন থাকে, রাইট? যে একটা কোম্পানি মোবাইল কিনছি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তো করে দিচ্ছে না, এটাকে বলে আফটার সেল সার্ভিস বা বিক্রয়োত্ত সেবা। অর্থাৎ বিক্রি করার পরে আপনি যে মোবাইলটা অনেকদিন ব্যবহার করবেন তখন তো আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে মোবাইলটার মধ্যে, তখন আপনাকে কি ধরনের সেবা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোবাইল ব্যাংকিং ও নতুন খাতের উদ্ভব। দেখেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মোবাইল ব্যাংকিং এর বিস্তারে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যেমন মোবাইল বিল পরিশোধ কেন্দ্র, এটি অনেক কর্মীর নিয়োগের সুযোগ তৈরি করে দিয়েছে। তো বেসিক্যালি যে ফ্লেক্সি লোডের যে দোকানগুলো আমরা দেখি না, আমাদের আশপাশে কি আছে? আইসিটি পূর্ণরূপ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন, এই যে ফ্লেক্সি লোডের দোকানগুলা, তাই না, বিকাশের দোকানগুলা, এই দোকানগুলা কি এক্সিস্ট করতো যদি আমাদের কি না থাকতো? যদি আমাদের ধরেন আপনার মোবাইল ব্যাংকিং না থাকতো, যখন বিকাশ নাই, আপনি কারো কাছে সালামি চাইতে পারতেন? সবাই আমার সাথে কথা বলি প্লিজ, ক্লাসের কমেন্ট সেকশন কিন্তু এরকম করলে অফ করে দিব। সবাই একটু আমার সাথে কথা বলেন।
আমাকে বলেন, আপনারা কি মোবাইলে সালামি চান বিকাশে ঈদের আগের দিন? কে কে চান বলেন তো? সবাই? সবাই একটু আমাকে বলেন তো যে ঈদের আগের দিন বিকাশে সালামি চাই কে কে? আমরা চাই না? চাই, রাইট? অবশ্যই ব্লক করে দিব। আমি যদি এরপর ঘুরে একটা বাজে কমেন্ট দেখি তাকে সাথে সাথে ব্লক করে দিব, অলরেডি একজনকে করে দিছি। ঠিক আছে, ওকে। আমরা সবাই চাই। এখন আপনারা আমাকে বলেন, যদি বিকাশ না থাকতো আপনারা সালামি চাইতে পারতেন? আমাদের ছোটবেলায় কি হইতো জানেন? আমাদের ছোটবেলায় হচ্ছে যে ঈদের দিন আমরা যেখানে যাব সেইখানেই শুধু আমরা সালামি পাইতে পারতাম। ঠিক আছে, তো দাদি বাড়ি গেছি, দাদি বাড়িতে 10টা মানুষ আছে, 10টা মানুষেরই সালামি চাইতে পারতেছি। কারণ হচ্ছে, আর এখন কি তা হয়? এখন কিন্তু তা হয় না। এখন ঈদে মানে হাজার হাজার মানুষ কিন্তু, মানে অনেক অনেক মানুষের কাছ থেকে কিন্তু আমরা সালামি পাইতে পারি। তখন যদি আমার দিনে 5টা মানুষ, ঈদের দিন আমার 5টা মানুষের সাথে দেখা হয়েছে মানে আমি 5টা মানুষের থেকে সালামি নিতে পারবো। আর কারো কাছ থেকে কিন্তু আমরা সালামি নেওয়ার সুযোগ ছিল না, তাই না? আর কারো কাছ থেকে কিন্তু সালামি নেওয়ার কোনো রকম কোনো সুযোগ ছিল না। বাট এখন কি হচ্ছে? এখন কিন্তু আমরা যার কাছ থেকে পাচ্ছি, সে হয়তো আছে আমেরিকাতে, সে হয়তো আছে ঢাকায়, আমি আছি রাজশাহী, আমি আছি বরিশাল, আমরা কিন্তু সবার কাছ থেকে সালামি নিতে পারছি, তাই না? সবার কাছ থেকে সালামি নিতে পারছি। এখন যদি বিকাশ না থাকতো আমরা পারতাম? আমরা কিন্তু পারতাম না। ঠিক আছে, সেইটাই বলতেছে যে, এবং এটার জন্য কি অনেক মানুষের কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ওকে, তারপরে দেখেন জব সাইট ও কর্মসংস্থান খোঁজার মাধ্যম। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জব সাইটে বিজ্ঞপ্তি পাওয়া যায়। কর্মপ্রত্যাশীরা জব সাইটে নিবন্ধিত হয়ে যে কোনো সময় নতুন কাজের খবর পেতে পারেন। আউটসোর্সিং ও ঘরে বসে আয়ের সুযোগ। আউটসোর্সিং এর মাধ্যমে বিশ্বের অন্য দেশের সাথে কাজ, ঘরে বসে কাজ করা যাচ্ছে। বিভিন্ন সাইটে কাজের সুযোগ পাওয়া যায়, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আরো নতুন আয়ের পথ খুলে দিচ্ছে। তো জব সাইট গুলো কি জানেন আপনারা? জব সাইট গুলো হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে চাকরি পাওয়া যায়। পোল দিব ভাইয়া, পড়ায়নি আগে? না পড়ায় তো পোল দিতে পারবো না। পারবো? তাহলে তো আপনি পারবেন না। পড়ায়নি, তারপরে পোল দিব। ঠিক আছে, আচ্ছা আপনারা আমাকে বলেন, আপনারা কোনো জব সাইট দেখছেন এখন পর্যন্ত? কে কে একটা জব সাইট দেখছেন? চলেন আমরা একটা জব সাইট কেমন হয় দেখি। আমরা একটা জব সাইটে চলে যাই, বিডি জব। ওকে, সো এটা হচ্ছে একটা ধরেন জব সাইট, রাইট? তো এখান থেকে কি আমরা কি করতে পারি? আমরা চাইলে জব খুঁজতে পারি। ধরেন আমি হচ্ছে গিয়ে এডুকেশন এন্ড ট্রেনিং এর জব খুঁজতে চাই, তাহলে আমি এডুকেশন এন্ড ট্রেনিং এ ক্লিক করব। এবার দেখেন আমি জব দেখতে আছি সহকারী শিক্ষক, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, টিচার, হ্যাঁ, তারপরে হচ্ছে শিক্ষক শিক্ষিকা আবশ্যক, হ্যাঁ আবশ্যক মানে দরকার আর কি, হেড অফ লজিস্টিক, ঠিক আছে, লেকচারার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। এটা কোথায়? বিইউএফটি ইউনিভার্সিটিতে। তারপরে এখানে আবার অ্যাসোসিয়েট প্রফেসর, ঠিক আছে, প্রফেসর, ঠিক আছে, ডিরেক্টর অফ স্টাডি ওয়েলফেয়ার, আচ্ছা, তারপরে কন্টেন্ট এন্ড কপিরাইটার এক্সিকিউটিভ, ঠিক আছে, সার্ভিস এন্ড ট্রেনিং, এরকম করে কিন্তু আমরা চাইলে সুন্দর মতো প্রভাষক, বাংলা, কৃষি শিক্ষা আমরা কিন্তু জব দেখতে পারতেছি, তাই না? আচ্ছা, দেন আমরা আবার এটাকে ফিল্টার করে দিয়ে, আমরা ক্লিয়ার করে দিয়ে আমরা কিন্তু আবার যদি হোমে চলে যাই, আমরা ধরেন এবার একটু অন্যরকম জব চাই খুঁজতে। ধরেন আমরা হচ্ছে গিয়ে শেফ এন্ড কুকের জব চাই আমরা। ওকে, সো আমরা দেখেন পেস্ট্রি শেফ, তারপরে এক্সিকিউটিভ শেফ, স্পেশালিস্ট কুক, রাইট? ঠিক আছে, তারপরে ব্রেকার এন্ড পেস্ট্রি। সো আমরা এরকম করে কিন্তু, তারপরে হচ্ছে পেস্ট্রি শেফ, আমরা সবসময় এরকম করে নতুন নতুন জব কিন্তু খুঁজে পেতে পারি খুব ইজিলি, তাই না? আমরা চাইলে নতুন নতুন জব ইজিলি খুঁজে ফেলতে পারি। তো এইগুলোকে বলা হচ্ছে জব সাইট, যেটার মাধ্যমে আসলে আমরা নতুন নতুন জব প্রতিনিয়ত খুঁজতে পারবো। তারপরে হচ্ছে আউটসোর্সিং ও ঘরে বসে আয় করার যে ব্যাপারটা, ধরেন অনেক কাজ থাকে যেটা আসলে আমরা ঘরে বসে করতে পারি বিভিন্ন কোম্পানির জন্য। যেমন ধরেন এই স্লাইডটা বানানো, এটা একটা বাসায় বসে করা যায় না? বাসায় বসে করা যায়, এবং আমাদের সমস্ত স্লাইড আউটসোর্সিং করা। ঠিক আছে, তারপরে আসেন স্বয়ংক্রিয়করণ ও দক্ষতা বৃদ্ধি। এখন স্বয়ংক্রিয়করণ কি? আচ্ছা,
আমাদের মধ্যে এমন অনেক কাজ থাকে না যেগুলো করা বিপজ্জনক। যেমন ধরেন বিভিন্ন বিপজ্জনক কাজ রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে কর্মসংস্থান নিরাপদ হয়েছে এবং কাজ দ্রুত হয়। স্বয়ংক্রিয় উপস্থাপনায় যন্ত্র ও বেতন ভাতাদি হিসাবে সফটওয়্যারের মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং কোন কর্মী দিয়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। তো যখন আমরা কোন একটা কাজ অটোমেটেড করে ফেলি, সফটওয়্যারের মাধ্যমে করে ফেলি, তখন কি অল্প মানুষ অনেক কাজ করতে পারে না? পারে কি পারে না সবাই? এইভাবে যদি জব খোঁজা যায় তাহলে বাংলাদেশের মানুষ কেন বলে যে চাকরি খুঁজে পায় না? আচ্ছা, কেন বলে সেটা তো আমি জানি না ভাইয়া। এটা আসলে কেন বলে এটা আমি জানি না। বাট হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ চাকরি নাই। ঠিক আছে, জব সাইডে জব তো আছে, বাট মানুষও আছে অনেক। হ্যাঁ, জব সাইডে ধরেন 5,000 চাকরি আছে। আমি এই জব সাইটটাতে এখন কত চাকরি অ্যাভেলেবেল দেখি আমরা। এখন এই জব সাইটটাতে টোটাল সাপোজ 5,000 লাইভ জব হচ্ছে 5,000। ঠিক আছে, ওর ভ্যাকেন্সি যদি আমি ধরি, 20,000 ভ্যাকেন্সি আছে, মানে 20,000 পোস্টে লোক লাগবে। এখন আপনি বলেন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16 কোটি। 16 কোটি, রাইট? প্রতি বছর বাংলাদেশে কম করে হলেও 20 লক্ষ লোক কর্মক্ষম হয়। 20 লক্ষ। আর জব সাইটে চাকরি আছে ধরেন 20,000। তাহলে আর বাকি 19,80,000 মানুষ কই যাবে? আমি ধরে নিলাম এখানে 20,000 আছে চাকরি, আরো 1 লাখ চাকরি আছে বাজারে, 1,20,000। তাহলে বাকি 19 লাখ লোক কই যাবে বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? বা যদি ধরেন আমি আরো ধরি যে ধরেন 20 লাখ না 10 লাখ মানুষই প্রতি বছর বাংলাদেশের চাকরি বাজারে ঢুকে, অ্যাটলিস্ট 10 লাখ ঢুকে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আমরা দেখলাম চাকরি 20,000, ভাবলাম ওয়েবসাইটের বাইরে আরো 1 লাখ চাকরি আছে, না আরো 2 লাখ চাকরি আছে, না আরো 3 লাখ চাকরি আছে, ধরেই নিলাম যে 5 লাখ চাকরি আছে, স্টিল তো আরো 5 লাখ বাকি থাকে। এখন তাহলে এই 5 লাখ মানুষ কই যাবে বলেন? তাহলে ডেফিনেটলি বাংলাদেশে যে পরিমাণ কর্মসংস্থান আছে, সে মানে কর্মক্ষম লোক আছে, সেই পরিমাণ চাকরি নেই। ঠিক আছে, তারপরও মানুষ তো আসলে বসে থাকে না, দেখবেন না যে আপনি এমন কাউকে দেখবেন না যে কেউ একদম বসেই থাকে। ঠিক আছে, একটা স্টুডেন্ট সে যখন তার ইউনিভার্সিটি পাস করে, পাস করার পরে এটা খুবই রেয়ার যে সে একদম বসেই থাকে। হয়তো 1-2 বছর সময় লাগে চাকরি পাইতে। আমি পার্সোনালি আমি অনেক লাকি যে আমি আমার ইউনিভার্সিটি শেষ করার আগে আগেই চাকরি পেয়ে গেছি। ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে পার্মানেন্ট চাকরিতে পেয়ে গেছি। বাট সবার ক্ষেত্রে আসলে সবার ভাগ্য এই ক্ষেত্রে একই রকম হয় না। কেউ এই ক্ষেত্রে সৌভাগ্যবান হইতে পারে, দুর্ভাগ্যবান হইতে পারে। তো দেখা যায় যে 1-2 বছর পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, অনেক ছোট একটা কম বেতনে একটা চাকরি দিয়ে শুরু করতে হচ্ছে। বাট ইভেনচুয়ালি হ্যাঁ, সে হয়তো একটা ভালো চাকরি পেয়েই যায় যদি সে চেষ্টা করতে থাকে। ঠিক আছে, বসে তো আর কেউ থাকে না। সো ডেফিনেটলি হয়তো কেউ ব্যবসাতে ঢুকে যায়, কেউ ছোটখাটো কোনো একটা কাজ করে, কেউ ফ্রিল্যান্সিং করে, এরকম করে কোনো না কোনো কিছু তো করতেই থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন ফাইনালি দক্ষতা বৃদ্ধি। প্রযুক্তি ক্রমাগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কর্মীদের দক্ষতা উন্নয়নও প্রয়োজন, ফলে বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এখন আমরা যদি একটা প্রতিষ্ঠানের সমস্ত কাজ ধরেন অনলাইনে করি সফটওয়্যারের মাধ্যমে, এখন এই প্রতিষ্ঠানে যারা কাজ করবে, আচ্ছা বাবুরা আপনারা কি আমার কথা কেউ শুনতেছেনই না? হ্যাঁ, শুধু নিজেদের মতো গল্প করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, কি ব্যাপারটা কি? আচ্ছা, এত গল্প করিয়েন না। আচ্ছা, তো ধরেন একটা প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ সফটওয়্যারের মাধ্যমে হয়। এখন ওই প্রতিষ্ঠানের কর্মীরা যদি ওই সফটওয়্যারটা ব্যবহার করতে না পারে, তাহলে কি কখনো ওই প্রতিষ্ঠান ভালো করতে পারবে? অ্যান্সার ইজ নো, ভালো করতে পারবে না, তাই না? স্বয়ংক্রিয় করা মানে অটোমেটেড করা, স্বয়ংক্রিয় করা মানে অটোমেটেড করা। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে একটা স্বয়ংক্রিয় ফ্যাক্টরি দেখাই। একটু আগে আপনাদেরকে তো বললাম যে ধরেন অনেক কাজ এখন অটোমেশন হয়ে যাচ্ছে। আমি একটা অটোমেশনের আপনাদেরকে উদাহরণ দেই।
আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? দেখছেন আপনারা এগুলো কি জানেন? এগুলো সব অ্যামাজনের রোবট। ওয়্যার হাউসের মধ্যে সব রোবট ঘোরাফেরা করতেছে, এরা পণ্য ডেলিভার করতেছে, ঠিক আছে? কোনো মানুষ নাই, দেখছেন? তো এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় ওয়্যার হাউস, অর্থাৎ যেটা হচ্ছে অটোমেটেড, চলতে থাকে। আপনি একবার বলবেন না, চলতে থাকবে। আর এটা যে হিউম্যানয়েড রোবট, ঠিক আছে? এই যে দেখেন, এটা কোনো একটা কোক কোম্পানি সম্ভবত, তাদের ওয়্যার হাউস। দেখছেন গাড়ি যাচ্ছে, ও আবার উপরে উঠে যাচ্ছে, জায়গা মতো জিনিস দিয়ে আবার নিচে নেমে চলে যাচ্ছে, রাইট? আচ্ছা, এটা তো মানুষের সাথে রোবট। আর এটা হচ্ছে কি আপনার ওই যে মানে বাসা ক্লিন করার রোবট আর কি, ঠিক আছে? সো ক্লিন করতে করতে যদি কোনো কিছু পায় তখন কি করবে? সেটা হচ্ছে স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিন, বুঝছেন? ওকে, এই ভিডিওটা দেখেন, এটাতে আরো ভালো, এটাতে আরো ভালো বুঝতে পারবো আমরা। দেখছেন রোবট কিভাবে সব কাজ করে ফেলতেছে, কিভাবে সব পণ্য সাজায় ফেলতেছে। তো এটাই ছিল অ্যামাজনের প্রথম মানে অটোমেটেড রোবট, বুঝছেন? জাস্ট সিম্পল একটা ছোট্ট জিনিস, and ও জাস্ট এরকম করে ভারী ভারী জিনিস তুলে ফেলে, এই যে তুলে ফেলছে, দেখছেন? তুলে এভাবে চলা শুরু করে। এন্ড এটা প্রথম দিকে যখন কেবল ওরা তৈরি করছিল তখনকার কথা, বাট এখন আপনার এরকম হাজার হাজার, ওদের ফুল ফ্যাক্টরি রোবটের হয়ে গেছে। আগে রোবটের মানুষ একসাথে মিলে কাজ করতেছিল, এখন দেখা গেছে যে অ্যামাজনের অনেকগুলা ওয়্যার হাউস। এটা কত সালের ভিডিও দেখা যাচ্ছে না, বাট মানে শুরু খুব কম সময়ের মধ্যে, মানে ভেরি কি বলে, কম সময়ের মধ্যে ওরা পুরো জিনিসটাকে করে ফেলছে কনভার্ট, ঠিক আছে? ওকে, ওকে। এখন ধরেন ঘরে বসে আয়ের সুযোগ আমরা বাংলাদেশে অনেক শুনি যে এগুলো বইয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো সবাই এখন ঘরে বসে আয়ের সুযোগ দেখেন, আমাদের মধ্যে ঘরে বসে আয় করার এই ট্রামটা এখন আসলে অনেক বেশি কি হচ্ছে। আচ্ছা, বই থেকে পড়াচ্ছি ভাই, এগুলো সব বইয়ের কথাই, ঠিক আছে? দেখেন, ইন্টারনেট বিকাশে তৃতীয় বিশ্বের দেশগুলো মানুষের জন্য ঘরে বসে আউটসোর্সিং এর মাধ্যমে বৈশ্বিক কাজের সুযোগ তৈরি করছে। এটা মানে কি? সো ইন্টারনেট যে এখন সবার কাছে পৌঁছে যাচ্ছে, ধরেন গ্রামে গঞ্জে সবার কাছে পৌঁছে যাচ্ছে, এই পৌঁছে যাওয়ার ফলে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? তৃতীয় বিশ্ব বলতে বোঝায় যে দেশগুলো কম উন্নত, যে দেশগুলো কম উন্নত, ঠিক আছে? এই যে বিষয়গুলো কম উন্নত। ইন্টারনেট বিকাশে তৃতীয় বিশ্বের দেশগুলো মানুষের জন্য ঘরে বসে আউটসোর্সিং, মানে
আউটসোর্সিং বলতে বোঝায় আপনি ধরেন আপনার ঘরে আছেন, সাপোজ আমরা একটা সিনারিও চিন্তা করি, ধরেন আপনার একটা স্লাইড বানানো লাগবে, এরকম একটা স্লাইড, ঠিক আছে? এখন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনি অনলাইনে একটা পোস্ট দিলেন যে আমার একটা স্লাইড বানিয়ে দেওয়া লাগবে, প্রতি পৃষ্ঠার জন্য আমি 15 টাকা করে দিব, এরকম 500 পেজের একটা স্লাইড বানিয়ে দিতে হবে। এখন ধরেন অনলাইনে বসে আরো 50টা মানুষ সেই জিনিসটা দেখলো, দেখার পর সবাই একটা একটা করে স্যাম্পল পাঠালো যে আমরা এরকম স্যাম্পল বানাতে চাই। আপনি ওখান থেকে ধরেন একজনের স্যাম্পল পছন্দ করলেন যে হ্যাঁ তোমার স্লাইড বানানোটা ভালো, দেন ও আপনাকে কি করলো, 500 স্লাইড বানিয়ে দিল, আপনি ওকে 1500 টাকা, 500 স্লাইডের 15 টাকা করে যত টাকা হয় সেটা দিয়ে দিলেন। এই যে কাজটা হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে আউটসোর্স করা। কার জন্য আউটসোর্স করা? এই যে লোকটা, ও ধরেন একটা কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, এবং ওই কোম্পানির জন্য এই কাজটা করায় নিলে বাইরে থেকে একজন লোককে দিয়ে, এই যে বাইরে থেকে একটা লোককে দিয়ে একটা কাজ করায় নেওয়া, এটাকে বলে আউটসোর্সিং। এটাকে বলে আউটসোর্সিং, মানে সোর্সিং করা বাইরে থেকে, মানে কোম্পানির মধ্যে থেকে না, বাইরে থেকে আসলে সোর্সিং করা। এর মাধ্যমে বৈশ্বিক কাজের সুযোগ তৈরি হচ্ছে। তো ঘটনা যেটা হয়, বিদেশে যারা থাকে ধরেন আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেগুলো অনেক উন্নত দেশ, তাদের এরকম ছোট ছোট কাজ করানো লাগে না, স্লাইড বানানো, ভিজিটিং কার্ড বানানো, গ্রাফিক্স এর কাজ আছে, ভিডিও অ্যানিমেশন করা, হ্যাঁ, বা ভিডিও এডিট করা, এরকম অনেক ধরনের কাজ থাকে। তো তারা যে কাজটা করে, তারা একটা ওয়েবসাইটে এসে এরকম লিস্ট করে বলে যে আচ্ছা আমার এই কাজটা করে দেওয়া লাগবে, কে করতে পারবা? তো ওখান থেকে মানুষজন বলে আচ্ছা আমি করতে পারবো, বা মানুষজন এরকম প্রোফাইল তৈরি করে রাখে যে আচ্ছা আমি ওয়েব ডিজাইন করি, আমি হয়তো বা গ্রাফিক্স এর কাজ করি। তখন মানুষজন এসে দেখে আছে গ্রাফিক্স এর কাজ করে, ওরা একটা ডেমো দেখলো কাজের, দেখার পর চুজ করলে দেন ওরা কন্ট্যাক্ট করে নেয়। তো এইভাবে যে আসলে কাজ করা হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু কাজ করা যায়, করা যায় না? করা যায়। আপনি ধরেন রাজশাহী থাকেন, আপনি 10টা ছবি তুলে আমাকে পাঠাইলেন, বলেন এই 10টা ছবি এডিট করে দাও, আমি এডিট করে দিতে পারবো না, করে দিলাম আপনাকে, আপনি আমাকে 500 টাকা দিলেন। তাহলে এই যে কাজটা হলো, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং করা। আর উই ক্লিয়ার সবাই? আউটসোর্সিং কে আমরা কি বুঝতে পারছি? ওকে, সেই কাজটাকে বলা হচ্ছে আউটসোর্সিং করা। বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ওয়েবসাইট উন্নয়ন, মানে ওয়েবসাইট বানানো, হ্যাঁ, তারপরে রক্ষণাবেক্ষণ করা, তারপরে সফটওয়্যার উন্নয়ন সহ নানা কাজে আউটসোর্সিং করে। এই কাজ করতে ইন্টারনেট সংযোগ, কাজের দক্ষতা ও ভাষার দক্ষতা প্রয়োজন হয়। এখন আপনি যদি ধরেন ইংলিশ না পারেন, ইংলিশ যদি না বুঝেন, তাহলে কি আপনি একটা ইউএস এর ক্লায়েন্টের কাজ করতে পারবেন, বা ইউএস এর একটা মানুষের হয়ে কাজ করতে পারবেন? অ্যানসার ইজ নো। ঠিক আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স সহ বিভিন্ন সাইটে এই ধরনের কাজ পাওয়া যায়। বাংলাদেশের ফ্রিল্যান্সার এসব সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সফল হচ্ছেন। আত্মকর্মসংস্থান মানে কি? নিজের আয় নিজে তৈরি করা। আত্মকর্মসংস্থান মানে নিজের আয়ের উদ্যোগ নিজে নেওয়া, নিজের আয়ের উদ্যোগ নিজে নেওয়া। আত্মকর্মসংস্থান বলতে বোঝায় নিজের আয়ের উদ্যোগ নিজে নেওয়া। আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সফল হচ্ছেন। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বাড়তেছে। আউটসোর্সিং এর মাধ্যমে কি হচ্ছে? কর্মসংস্থানের সুযোগও বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা। তো তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানে স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলোকে বিবেচনা করা যেতে পারে। যেমন ধরেন বিভিন্ন কলকারখানায় বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট করে, অলরেডি বলেছি। কর্মসংস্থান স্তরে কর্মীদের উপস্থিতি, সময়কাল, তাদের বেতন ভাতা ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়, কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিত বেতন ভাতা হিসাবে সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে এই কাজগুলো সফলভাবে সম্পন্ন করা যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে যেটা হতো যে সব জায়গাতে একটা খাতা থাকতো রোল কলের, ঠিক আছে, সবাই অফিসে আসতো, সবাই সাইন করতো খাতাতে। এখন কি হয়? কার্ড পাঞ্চ করে, তাই না? একটা মেশিন থেকে কার্ড পাঞ্চ করে, তাহলে সাইন করতে 100 মানুষের সাইন করতে 100 মিনিট লাগতো। এই টাইমটা নষ্ট হচ্ছে না। ঠিক আছে, বিভিন্ন গুদামে মালামাল সজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। অলরেডি আমরা দেখে ফেলছি ভিডিওতে যে কিভাবে মালামাল স্বয়ংক্রিয়ভাবে করা যায়। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। এখন এই টেলিফোন এক্সচেঞ্জ গুলা কি কি? টেলিফোন এক্সচেঞ্জ বলতে যে আমরা কল দিই না 16910-তে, বা ধরেন আমরা গ্রামীণ ফোনে কল দিতে পারি, তারপরে হচ্ছে কি বলে বিকাশে কল দিই। কল দিলে প্রথমে কিছুক্ষণ অটোমেশন কথা বলে, তারপরে আমরা সিলেক্ট করলে আমাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কাজটা হয়। এটাকেই বলা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ। স্বয়ংক্রিয়ভাবে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিনরাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। অর্থাৎ গ্রাহকের জন্য যে কোনো ধরনের প্রশ্ন থাকে তার জবাব কিন্তু অটোমেটেড ভাবে দেওয়া যায়, তাই না? আপনারা কোনো হেল্পলাইন নাম্বারে কল করলে কিন্তু এই ধরনের অটোমেটিক ভয়েস শুনবেন যে বাংলার জন্য 1 প্রেস করুন, ফর ইংলিশ প্রেস 2। শুনছেন এই কথা কেউ? হ্যাঁ, তো বাংলাতে কথা বলতে চাইলে 1 প্রেস করুন,
ফর ইংলিশ প্রেস 2, এই কথাটা শুনছেন কেউ কখনো? রাইট, আমরা সবাই কম বেশি শুনছি কোনো না কোনো হেল্পলাইন নাম্বারে কল দিয়ে। সেই কথাগুলো কি হয়, এই কথাগুলো আসলে অটোমেটেড থাকে এবং এর মাধ্যমে দিনরাত সবসময় সেবা দেওয়া যায়। তারপর দেখেন তথ্য প্রযুক্তি বিভাগে দক্ষ আছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, সো তারপরে হচ্ছে বাংলাদেশের মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসংস্থান। তো আমরা অলরেডি আলোচনা করছি তাই না, যে একটা মোবাইল ফোন যখন নতুন করে তৈরি হয়, মোবাইল ফোনটা যখন বাজারে আসে, তখন কিন্তু আসলে অনেকভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে। কি কি দেখেন, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, মোবাইল ফোন সেট বিক্রি করার জন্য অনেক লোক লাগতেছে, বিভিন্ন মোবাইলের সেবা দেওয়া, যেমন মোবাইলের বিল পরিশোধ করা, মোবাইল রিপেয়ার করা, এগুলোর জন্য লোক লাগতেছে, নতুন খাতের সৃষ্টি হচ্ছে, মানে মোবাইল রিলেটেড আরো অনেক নতুন নতুন জব তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই সবগুলো মিলাই কি মোবাইল ফোন কি করতেছে? মোবাইল ফোন কিন্তু আসলে আমাদের কর্ম সৃজন এবং কর্ম বৃদ্ধিতে, কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করতেছে। ঠিক আছে, ওকে, চলেন এবার আমরা কিছু পোল দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে কর্মক্ষেত্রে কি ধরনের সুযোগ তৈরি হচ্ছে? কাজের সুযোগ কমেছে, কিছু সনাতনী কাজ বিলুপ্ত হচ্ছে, কর্মসংস্থান একেবারে বন্ধ হয়ে গেছে, কাজের ধারা অপরিবর্তিত রয়েছে। কোশ্চেনটা কিন্তু একটু জটিল আছে, হ্যাঁ, একটু ভেবে চিন্তে উত্তর দিবেন। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে কর্মক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ঘটেছে? ওকে, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন যে কিছু সনাতনী কাজের বিলুপ্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কানেক্টিভিটিস প্রোডাক্টিভিটি আছে, এটা আমরা জানি না, ইকবাল কাদেরের একটা উক্তি ছিল। আউটসোর্সিং কাজ কোথায় পাওয়া যায়? ইমেলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারে, নিউজ পেপারে। আউটসোর্সিং কাজ কোথায় পাওয়া যায়? এটা আমরা কয়েকবার বলছি না ক্লাসে, যে আপওয়ার্ক কাজগুলো কোথায় পাওয়া যায়, আমি কয়েকবার বলেছি। 3 নাম্বার, হ্যাঁ, আচ্ছা। সনাতনী বলতে পুরাতন, সনাতনী বলতে পুরাতন, ধরেন আগের, আদিম। যেমন ধরেন টাইপ রাইটারের কাজ আগে ছিল, বর্তমানে নাই, এরকম আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখাইছি ক্লাসে, তাই না? দেখাইছি না, এই যে যারা গল্প করছেন তারা ভুল উত্তর দিচ্ছেন। আউটসোর্সিং এর কাজ পাওয়া যায় আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারে, বুঝছেন? এরকম ক্লাসে গল্প করলে পরীক্ষায় পারবেন না, বুঝছেন? আচ্ছা, মোবাইল ফোন প্রযুক্তি বিস্তার কোন খাতে, কোন নতুন খাত সৃষ্টি করেছে? মোবাইল সেবা প্রদান কেন্দ্র, টেলিভিশন বিজ্ঞাপন, ইলেকট্রনিক গাড়ি, রোবট প্রযুক্তি। এত গল্প করলে ক্লাসে কিছুই বুঝবেন না, বুঝছেন?
ওকে, এটা কি? মোবাইল সেবা প্রদান কেন্দ্র। তারপর ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে কাজ করার সুবিধা কোনটি? মিটিং করতে হয়, কাজের সময় নির্ধারিত, নিজের পছন্দ মতো সময় কাজ করা যায়, শুধুমাত্র অফিসে বসে কাজ করা যায়। ঠিক আছে? ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে কাজ করার সুবিধা কোনটি? ওকে, ৫ নাম্বার কুইজ। দেখি এবার কে কে পারেন। ঠিক আছে? ওকে, ৫ নাম্বার কুইজ। ওকে, সবাই এটা মনে হয় রাইট অ্যান্সার দিচ্ছেন যে নিজের পছন্দ মতো কাজে সময় কাজ করা যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের কোনটি ঘটে? কাজের পরিমাণ কমে গেছে, কাজের পরিমাণ কমে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। এটা তো একটু ঝামেলা আছে। কাজের পরিমাণ বেড়ে গেছে হবে, রাইট? আচ্ছা, কানেক্টিভিটি এটা আমরা যা স্কিপ করি। তথ্য প্রযুক্তি কোনটি সহজ করেছে? কাজের জন্য ভ্রমণ, নতুন চাকরি খোঁজা, বাজারে কেনাকাটা, শারীরিক শ্রম বৃদ্ধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনটি সহজ করেছে? ঠিক আছে? আমরা ৮ নম্বরে যাচ্ছি। ওকে, সো সবাই বলছে যে ইয়েস, বি নাম্বারটা, যে ভাইয়া নতুন চাকরি খোঁজাটা আসলে আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, রাইট? ইয়েস, নতুন চাকরি খোঁজা। তারপরে তথ্য প্রযুক্তির প্রভাব কোন কাজকে সক্রিয় করেছে? কাগজপত্র টাইপ করা, বিপজ্জনক কাজ সম্পন্ন করা, মানুষের উপস্থিতি যাচাই এবং পণ্য পরিবহন। তথ্য প্রযুক্তির প্রভাব কোন কাজকে আসলে সক্রিয় করেছে? ঠিক আছে? বা আসলে আমরা কোন কাজকে সক্রিয় করতে চাই? এখানে আসলে দুইটা, একটা অপশন আমি কেটে দিই, হ্যাঁ? এই অপশনটা আমি কেটে দিচ্ছি, নাহলে কনফিউশন হবে। এ, বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? সি কে আমি বাদ দিয়ে দিলাম অপশন থেকে, কারণ সিও আসলে হয় উত্তর। ঠিক আছে, আমি সিটাকে অপশন থেকে বাদ দিয়ে দিলাম। ৯ নম্বর এমসিকিউ, এবং সবার কাছে পোল চলে যাচ্ছে। সবাই একটু পোলে দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেন। কেউ কমেন্টে অ্যান্সার করিয়েন না ভাইয়া। যে আনিশা তাসনিম, কমেন্টে অ্যান্সার করি না আপু প্লিজ। আনিশা প্লিজ আপু, কমেন্টে অ্যান্সার না করি।
ওকে, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন, বিপজ্জনক কাজ সম্পন্ন করা। 5 10 নাম্বার, আউটসোর্সিং এর মাধ্যমে কি অর্জন করা যায়? স্থানীয় কাজের উন্নয়ন, অন্য দেশের থেকে কাজ থেকে আয়, কেবল অফিসে কাজ, প্রযুক্তি ব্যবহারের নিষেধাজ্ঞা। ফাইনালি 10 নম্বর এমসিকিউ। ওকে, সবাই মোটামুটি রাইট আনসার দিচ্ছেন, অন্য দেশের থেকে আয় করা। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই ছিল আজকে আমাদের লেকচার, ঠিক আছে? আচ্ছা, তো এখন সবাই একটু কষ্ট করে আজকে ক্লাস করার পরে, হ্যাঁ, তো যাদের যাদের মনে হচ্ছে যে আপনারা আমাদের অনলাইন ব্যাচে আমরা ভর্তি হতে চাই, আমরা চাই যে আমরা এরকম মাস্টার বুক গুলো পাবো, ঠিক আছে? ইন দ্যাট কেস আমাদেরকে যে কাজটা করতে হবে খুবই সিম্পল একটা কাজ, কোনো টেনশন নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, খুবই সিম্পল একটা কাজ করলেই হবে। সেটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট, আচ্ছা আমরা কি করব, আমরা জাস্ট কষ্ট করে এই নাম্বারটাতে একটা কল দিয়ে দিব, ঠিক আছে? মনে থাকবে, জাস্ট 16910 একটা কল দিয়ে দিব, 16910। ওকে, আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারি। অবশ্যই সবারটার অ্যান্সার, যার যার প্রশ্ন আছে আমাকে একটু বলি, কোনো প্রশ্ন আছে কারোর? ওকে, তাহলে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ এভরিওয়ান।